নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গতকাল মমতা ব্যানার্জি অর্থাৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীও তিনি, আবার উল্টো দিকে স্বাস্থ্যমন্ত্রীও তিনি, মানে একাধারে সব কিছু পোস্টারে যেন মাথার ওপরে আছেন এই মমতা ব্যানার্জি। এমনিতেই বিরোধীরা বলেন যে এই রাজ্যের একটাই মাত্র পোস্ট, বাকি সবাই ল্যাম্প পোস্ট। তো সেই মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বিধানসভায় দাঁড়িয়ে গতকাল একটা নতুন আইন আনার জন্য বিল পাশ করালেন এবং সেই বিল পাশ করাতে গিয়ে তিনি যে বক্তব্যগুলো রাখছিলেন না, সেগুলো শুনছিলাম আর মনে হচ্ছিল এই রাজ্যের মানুষকে ঠান্ডা করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন গতকাল। কিন্তু সেখানে বিধানসভার দাঁড়িয়ে বিরোধী দলনেতা যেভাবে এই বিলের সমালোচনা করেছেন, যেভাবে বলেছেন যে কেন এই বিলটা আনছেন এখন, এটা কিন্তু আজ অর্থাৎ আজকে গোটা বাংলার মানুষ বুঝে যাবে যে কেন এই বিলটা তিনি নিয়ে এসছেন, কেন সব কিছু করছেন। চলুন খোলসা করে বলি। গতকাল আপনারা জানেন যে ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কঠিন আইন নিয়ে এলেন এবং সেই আইনটাকে প্রণয়ন করার জন্য তিনি বিল পাশ করালেন। জানেন আপনারা, যদিও ভারতীয় ন্যায় সংহিতাতে এই আইন অনেক দিন আগে থেকেই করা হয়ে গেছে এবং এখানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আগে থেকেই দেওয়া আছে, তবুও মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিসকে সামনে আনলেন এবং যে কায়দায় তিনি বক্তব্য রাখছিলেন, যেভাবে বলছিলেন, সব কিছুই আমাদের কাছে মনে হচ্ছিল কোথাও যেন যে লোক দেখানো। এই বিষয়ে বিরোধী দলনেতা কিন্তু গতকালও বলেছেন এটা পুরোপুরি আইওয়াশ, কিন্তু তবুও অনেক মানুষ বিশ্বাস করেছিলেন যে হতে পারে তিনি হয়তো আবেগে বলছেন। কিন্তু আমরা সবাই জানি এই আবেগটা কোথা থেকে এসছে, কারণ অভয়া কাণ্ডের পরে গোটা রাজ্যবাসী যেভাবে ক্ষোভে ফেটে পড়েছে না, যেভাবে আন্দোলনের ঢেউ মাঝে মাঝে আছড়ে পড়ছে চারিদিকে, তাতে মোটামুটি এই রাজ্য সরকার বুঝে গেছে যে শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ এই আন্দোলন চারিদিকে ঘটতে ঘটতে যদি সব মিলিয়ে এক জায়গায় চলে আসে, তাহলে কিন্তু এই রাজ্যের শাসকের সমস্ত চেয়ার ফেয়ার গায়েব হয়ে যাবে। এটা মমতা ব্যানার্জি খুব ভালো করে বুঝে গেছেন। তিনি এত বছর ধরে রাজনীতি করেছেন, তার রাজনৈতিক জীবদ্দশায় তিনি আমার মনে হয় এইরকম কোনো আন্দোলন দেখেননি। তাই তিনি কার্যত ঘাবড়ে গেছেন, কি করবেন কি করবেন না এটা ভেবে পাচ্ছিলেন না। একবার তিনি বলছেন ফোঁস করতে, পরে বলছেন না ফোঁস করতে বলা আমি ওইভাবে বলতে চাইনি, সেই ফোঁসটা ফুস হয়ে গেল। আবার ডাক্তারদের হুমকি দিলেন, জুনিয়র ডাক্তারদের দিয়ে কার্যত তিনি আবার পরে বললেন আমি হুমকি দিতে চাইনি, এটাকে ঘুরিয়ে বলা হচ্ছে। সব করছেন, নত স্বীকার করছেন, বলে ফেলছেন, পিছিয়ে যাচ্ছেন, সব তিনি করছেন আর একের পর এক ধাক্কাও খাচ্ছেন। এই রাজ্যে কলকাতা পুলিশকে 22 ঘন্টার মধ্যে তার ডিসিশন চেঞ্জ করতে হলো, ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের আটকাতে গিয়ে হার মানতে হলো। এইরকম একটা উত্তাল যখন পরিস্থিতি রয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই উত্তাল পরিস্থিতিটাকে শান্ত করার জন্য আরও একটা চেষ্টা করলেন বিধানসভায় দাঁড়িয়ে। আর এটা হচ্ছে এই বিল পেশ করা বা আইন নিয়ে আসা। কঠিন আইন, কঠোর আইন। দেখুন, কঠিন বা কঠোর আইন অলরেডি ভারতবর্ষে নতুন আইনের মধ্যে রয়েছে। সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু আপনাকে আমি যদি প্রশ্ন করি যে সাজা কখন পাবে, কারণ আপনারা জানেন আইন দেবী বা আইনের যিনি দেবী যে ছবি থাকে, তার দেখবেন চোখে কাপড় বাঁধা আছে, কালো কাপড়। তিনি সব কিছু শোনেন, অর্থাৎ সাক্ষ্য প্রমাণের উপর ভরসা করে দাঁড়িপাল্লায় বিচার করে তাকে বিচার করা হয়। আর সেখানে দাঁড়িয়ে আমার মতো মানুষ কখনো কখনো গেয়ে ওঠে ইয়ে অন্ধা কানুন হয়। যাই হোক, যেটা বলছিলাম, তো সেই আইন বা আইনের দেবী তিনি বিচার করবেন সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে। কিন্তু এই রাজ্যে যে পরিস্থিতি তৈরি করা হয়, তাতে তো সাক্ষ্য প্রমাণকে গুলিয়ে দেওয়া হয়, হারিয়ে দেওয়া হয়, হারিয়ে যায় সব কিছু। তাই কামদুনি কাণ্ডে দোষীরা বহাল তবিয়তে বাইরে চলে যায়, অনেকের যাবজ্জীবন হয়, ফাঁসি হয় না। এই সব কিছু হয় তার কারণ হচ্ছে তথ্য প্রমাণকে লোপাট করা হয়। আর এই অভয়াকাণ্ডে একই কারণে সবাই কিন্তু উত্তাল হয়ে রয়েছে, সবাই রেগে আছে, সবার মনের মধ্যে ক্রোধ বা ক্ষোভ ধীরে ধীরে পুঞ্জীভূত হয়ে আজকে এরকম জায়গায় পরিণত হয়েছে। একটাই কারণ, সেটা হচ্ছে সাক্ষ্য প্রমাণ লুট করার বা লোপাট করার চেষ্টা। আর সেটা এই রাজ্যে রাজ্য সরকারের কি বলবো বদান্যতায় দুষ্কৃতীরা অনায়াসে করে ফেলে। দুষ্কৃতীদের কোথাও যেন একটা সেটিং রয়েছে। তাই সন্দীপ ঘোষ তাকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করতে পারে না, যতই আখতার আলী গলা ফাটাক, যতই মমতা ব্যানার্জি বলুক দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয়। কিন্তু আখতার আলীর মতো মানুষরা, যাদের মেরুদণ্ড শিরদাঁড়া সোজা আছে, তাদের সামনে দাঁড়িয়ে কিন্তু ইনি আবার দুধ দেওয়া গরু ভাবেন না। মানে আখতার আলীকে ধর্মীয় পরিচয় ভাবেন না, তখন ভাবেন এ আমার প্রতিপক্ষ, যেভাবে শফিকুল ইসলামকে প্রতিপক্ষ ভাবে, দুধ দেওয়া গরু ভাবে না। এই যে মানসিকতা, এই মানসিকতার জন্য কিন্তু সন্দীপ ঘোষ বাইরে ছিল। আপাতত
সিবিআই লকআপে আছে। সিবিআই লকআপে থাক, তার শাস্তি হোক, এটা যেমন চাই আমরা, তেমনি অভয়াকাণ্ড নিয়ে আমরা একটুও ভুলছি না যে কীভাবে সাক্ষ্য প্রমাণ লোপাট করা হয়েছে। আর এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন সব কিছুকে গুলিয়ে দেওয়ার, দিয়ে তিনি তার একটা স্বচ্ছ ভাবমূর্তি আনার চেষ্টা করেছেন। গতকাল যদি আপনারা খেয়াল করে থাকেন যে বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছিলেন না, তার মধ্যে বেশিরভাগ ছিল ওই রাজ্যে কী হয়েছে, সেখানে কী হয়েছে, ওখানে কী হয়েছে, এখানে কী হয়েছে। একবারও তিনি নিজের ঘরটা দেখছেন না। সবসময় বলেন না ওরা বহিরাগত বহিরাগত, তো বহিরাগত যারা, তাদের রাজ্যে কি হচ্ছে দেখে আমাদের কি যায় আসে? আমার রাজ্যে কি হচ্ছে সেটা দেখবো না? কিন্তু মমতা ব্যানার্জিকে বোঝাবে কে? তৃণমূলকে বোঝানোর জায়গায় কেউ নেই তো, কারণ মমতা ব্যানার্জি যেটা বোঝেন সেটাই বোঝেন, বাকি লোকের কথা তিনি ভাবেন না। তিনি ঠকে শেখেন, এবার তাকে মারাত্মক ঠকতে হবে। কারণ যে কথাগুলো তিনি বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে, নতুন আইন নিয়ে আসছি, নতুন কিছু আনছি, এই সব কিছুর মধ্যে কিন্তু কার্যত বলা যেতে পারে, মানে কার্যত ভাষাগতভাবে সেটা হচ্ছে ঝামা ঘষে দেওয়ার মতো করে দিলেন কিন্তু শুভেন্দু অধিকারী আজ সকালবেলা একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করে। আর যে পোস্টটা করেছেন তিনি কিরণ রিজিজু অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী, তার একটা পোস্ট বা টুইট করাকে কেন্দ্র করে সেটাকে তিনি শেয়ার করেছেন। এবং তিনি বলেছেন, দেখতেই পাচ্ছেন পাশে, তিনি বলেছেন যে অলরেডি এই কিরণ রিজিজু কিন্তু 2021 সালে যে তাকে যে বলেছিলেন সেটা সামনে এনে অনেকটা চিত্র পরিষ্কার করে দিয়েছেন রাজ্যবাসীর কাছে। দেখুন, আমি একটা কথা বিশ্বাস করি, যেটা আপনিও বিশ্বাস করেন, রাজ্যবাসী জানেন মমতা ব্যানার্জি এসব নাটক করছেন। রাজ্যবাসী জানেন যে এসব মমতা ব্যানার্জি যেগুলো করলেন না গতকাল, সেটা নাটক, এটা জানে, এটা সবাই জানে। কিন্তু কিরণ রিজিজুর এই যে এক্স হ্যান্ডেলে করা পোস্ট, যেখানে তিনি পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন 2021 সালে তিনি জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই রাজ্যে কি কি করা দরকার। ফাস্ট ট্র্যাক কোর্ট, অর্থাৎ যেখানে দ্রুততার সঙ্গে এই সমাধান হবে রেপ কেসগুলো। মনে রাখবেন, এখানে তিনি চিঠিতে যে কথাগুলো উল্লেখ করেছেন না, সেগুলো আপনি দেখুন, দেখতে পাচ্ছেন। এখানে উল্লেখযোগ্য ব্যাপারটা আমি আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 2021 সালে যখন তিনি কিরণ রিজিজু যখন কেন্দ্রীয় আইনমন্ত্রী ছিলেন, তখন তিনি কিন্তু এই পোস্টটা করেছিলেন। তখন এটা লিখেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন যে চিঠি, সেটা তিনি দিয়েছেন। আর সেখানে তিনি বলেছিলেন যে 123টা ফাস্ট ট্র্যাক কোর্ট, ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট, এটা করার জন্য কেন্দ্র সরকার থেকে বলা হচ্ছে যে যত তাড়াতাড়ি করুন, সব রকম পরিকাঠামো আপনাকে দেওয়া হবে। 123টা ফাস্ট ট্র্যাক কোর্ট করার জন্য বলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে পস্কো কোর্ট থাকবে, তার মধ্যে 20টা, অর্থাৎ পস্কো মামলা যেগুলো আছে, অর্থাৎ নাবালিকাদের উপর অত্যাচার করা, নাবালকদের উপর অত্যাচার করা, এই মামলা যেগুলো আছে সেগুলো ক্ষেত্রে কিন্তু 20টা পস্কো কোর্ট করার কথা এর মধ্যে ইনক্লুড করা ছিল। তো 123টা করার কথা ছিল। মনে রাখবেন, এখানে চিঠিতে উল্লেখ রয়েছে যে 28,559টা রেপ অ্যান্ড পস্কো অ্যাক্ট কেস পেন্ডিং হয়েছিল মে 2021-এ। মমতা ব্যানার্জি আজ অনেক বড় বড় কথা বলছেন, কিন্তু 2021 সালে তিনি আমল দেননি। অর্থাৎ তিনি ভেবেছিলেন যা আছে চলবে। তিনি কখনো ভাবেননি বাংলার মানুষ এই ধর্ষণ এবং খুনের কাণ্ডে কোনোদিন এতটা অ্যাগ্রেসিভ হবে, ভাবেননি। তিনি ভেবেছেন এই রাজ্যে তো এরকম চলে, কারণ সিপিএম জামানায় এরকম হয়েছে, আমার জামানাতেও হবে, ও মহিলাদের ওপর ধর্ষণ খুন এসব হতেই পারে। এটা ভাবা রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন ভুল হয়েছিল। তিনি ভেবেও পাননি যে 2021 সালে যেটাকে তিনি ইগনোর করেছিলেন সেটা তার সামনে চলে আসবে 2024-এ অভয়াকাণ্ড ঘটলে। বাংলার মানুষ এই আন্দোলন থেকে যখন সরছেই না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে কত বড় ব্লান্ডার তিনি করেছিলেন। 2021-এ যদি তিনি 123টা ফাস্ট ট্র্যাক সুপার কোর্ট, যেটা বলেছে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট, যদি তিনি করতেন, কেন্দ্রের যেটা পরামর্শ ছিল তার মধ্যে পস্কো কোর্ট 20টা হতো। এটা করলে আজকে এই সমস্ত আইন ফাইন করার এই যে এটা করতে হতো না। আচ্ছা, আপনি বলুন তো, মানে আপনি এতক্ষণ ধরে যেটা শুনলেন, আপনার কি মনে হয় মমতা ব্যানার্জি এই যে ড্রামাটা করলেন, এখন ড্রামাই বলতে হচ্ছে, কারণ এখন তো যেটা সামনে আসছে কিরণ রিজিজু লেখাটা দেখে বা তার পোস্টটা দেখে পরিষ্কার হয়ে যাচ্ছে এই নাটকটা বিধানসভায় দাঁড়িয়ে যিনি করলেন মমতা ব্যানার্জি, এটা না করলেও চলতো যদি 2021-এ তিনি কেন্দ্রীয় আইনমন্ত্রীর পরামর্শ মেনে 123টা ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট যদি করতেন, তাই না? কি হতো? দ্রুততার সঙ্গে মামলাগুলো নিষ্পত্তি হতো। কতগুলো রেপ আর পস্কো কেস রয়েছে? 28,559টা। ভাবুন, 28,559টা 2021 সালের মে মাস অবধি। এখন 2024, এই 3 বছর, এই 3 বছরে কত বেড়েছে ভাবুন। 2021 সালে নির্বাচনের পরে বিজেপি কর্মীদের উপর যেভাবে অত্যাচার হয়েছে, যেভাবে সন্দেশখালির ব্যাপারটা সামনে এসছে, তাতে তো আরও মামলা ঠেসে গেছে, তাই না? তো সেগুলো তো নিষ্পত্তি হতে পারতো।
এই ড্রামাটা করার কোনো দরকার ছিল? একটা অদ্ভুত ব্যাপার দেখি জানেন, মানে আমার মনে হয় আপনার মাথার মধ্যে এটা স্ট্রাইক করা উচিত। সেটা হচ্ছে বিধানসভায় কি হয় না হয় এটা মমতা ব্যানার্জি যেদিন চান তার কাজ দেখানোর জন্য লোককে সেদিন দেখানো হয়, টিভি ক্যামেরাকে ঢোকানো হয়, তার বাইরে কোনোদিন দেখানো হয় না। ভয় পান মমতা ব্যানার্জি। বিধানসভায় যা হচ্ছে লোকজন জানতে পারলে থুতু দেবে হয়তো এমএলএদের গায়ে, তাই হয়তো তিনি বলেন না, কারণ তার তো এটা উচিত ছিল করা। গণতন্ত্রে সবার উচিত কোথায় কি হচ্ছে দেখার। আমাদের অধিকার আছে, আমরা ট্যাক্স দিই, আমরা সব কিছু করি, আমাদের অধিকার আছে এই রাজ্যে রাজ্য সরকার কি করছেন বিধানসভায় দাঁড়িয়ে কি কথা হয় সেগুলো জানার। একদম লোকসভায় দাঁড়িয়ে কি বলছেন না বলছেন সেটা আমরা ডাইরেক্ট দেখতে পাই লোকসভা টিভিতে, আর বিধানসভায় এই রাজ্যে কি হয় সেটা কেউ জানে না। মমতা ব্যানার্জি ঠিক করে দেন কবে কোনটা দেখানো হবে কবে দেখানো হবে, এক অদ্ভুত ব্যাপার। এটা পরিবর্তন করার দরকার আছে। আপনি কি বলেন, এই দাবি ওঠা উচিত কি উচিত নয়? কারণ আজ মমতা ব্যানার্জির মনে হচ্ছে এটা আমি ভালো জিনিস আমি দেখাবো, কাল মনে হবে না এটা তো খারাপ জিনিস আমি দেখাবো না, আমরা জানবোই না ভেতরে কি হলো। বিরোধী দলনেতা বাইরে বেরিয়ে চিৎকার করে গেলে বলবেন এই হয়েছে, ওনারা বলবেন না না হয়নি, আমরা জানবোই না। এইগুলো বন্ধ করার দরকার আছে। আর একটা কথা মনে রাখবেন, এই আই ওয়াশ আজকে করতে হচ্ছে একটাই কারণে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কার্যত বুঝে গেছেন বাংলা জেগে গেছে, বাংলা জাগছে। আজকে 4 তারিখ, আজকে কিন্তু রাত্রি 9টা থেকে 10টা সবার বাড়ির অন্ধকার করে রাখবেন 1 ঘন্টার জন্য, লাইট সুইচ অফ করে রাখবেন, মোমবাতি জ্বালবেন, পারলে রাস্তায় থাকবেন, না পারলে থাকবেন না, ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা যেন অন্ধকার থেকে 9টা থেকে 10টা এটা অন্তত করুন। জুনিয়র ডাক্তাররা, যে সমস্ত ডাক্তারি সমাজ যারা সবাই ডেকেছে, এই ডাকটা যেন সবার হয়। ডাক্তাররা ডেকেছে বলে এই ডাকটা শুধু তার এটা ভাববেন না, ডাক্তাররা ডেকেছেন মানে আমাদের বাড়ির লোকেরা ডেকেছেন, অভয়া আমার বাড়ির মেয়ে এটা ভাববেন। তারপর দেখবেন আপনার হাতের আঙুলটা অটোমেটিক সুইচের কাছে চলে গেছে এবং সুইচ অফ হয়ে গেছে রাত 9টা থেকে 10টা অবধি। ঠিক করবেন তো, জানাবেন কিন্তু। এবার আসি সবার শেষে, যে কথাটা না বললেই নয়, মমতা ব্যানার্জি যত যাই করুন বাংলা জনগণ কিন্তু আর মমতা ব্যানার্জিকে বিশ্বাস করছে না। সমাজ নামছে, সবাই সব জায়গায় প্রতিবাদে মুখর হচ্ছে, আন্দোলন বাড়ছে। এই আন্দোলন থামার নয়, এই লড়াই থামার নয়। আজও সিপিএম করছে শ্যামবাজারে, তো বিজেপি করছে অন্য জায়গায়, কংগ্রেস করছে অন্য জায়গায়, তো অন্য লোক অন্য জায়গায়, সবাই নামছে, রাজনৈতিক দলেরা নামছে এবং নামছেন সমস্ত সাধারণ লোকজন যারা কোনো রাজনৈতিক দলের ছাতা ছাড়াই রাস্তায় নামছেন, ঝান্ডা ছাড়া রাস্তায় নামছেন। আর এই নামাটাই কিন্তু ভয়ঙ্কর। রাজনৈতিক নেতারা রাজনৈতিক ঝান্ডা নিয়ে নামা আর সাধারণ লোকের সব কিছু ভুলে এই সরকারের বিরুদ্ধে নামা, যেখানে রক্তচক্ষু প্রত্যেকটা কি বলবো মন্ত্রী নেতা, তারপর চামচা আমচা বেলচা সবার চোখে দেখবেন চোখ যেন লাল হয়ে আছে, বদলা চাই করছে। এই বদলা চাই বলা এই সমাজ, এই শাসক, এদের বিরুদ্ধে যখন সাধারণ মানুষ রাস্তায় নামে তখন জানবেন পরিবর্তন নিশ্চিত। কি আপনি নেমেছেন তো? জানাবেন কিন্তু। যদি না নেমে থাকেন তাহলে আর কবে জাগবেন? অরিজিৎ সিংয়ের গানটা অন করে শুনবেন চোখ বন্ধ করে, একদম ঠান্ডা মাথায় গানটা শুনবেন, যদি পারেন হেডফোন কানে লাগিয়ে শুনবেন, আপনিও নামবেন। আসি এখনকার মতো, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা। যদি প্রতিবেদনটা ভালো লাগে লাইক করবেন, যদি মনে শেয়ার যোগ্য শেয়ার করবেন, আর নতুন এসে থাকলে এই চ্যানেলে ঠিক ধরেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।